কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্ট মন্ত্রিসভার তার যে মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে গোটা মন্ত্রিসভা কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্টের সমস্ত সাংসদ এবং বিধায়কগণ এবং আরও বহু মানুষ যন্তর মন্তরে ধর্ণা সংগঠিত করছেন। ভারত সরকার তথা বিজেপির নেতৃত্বে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার, এই সরকার কেরালাতে বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে রাজনৈতিক এবং অর্থনৈতিক আক্রমণ চালিয়ে আসছে। রাজ্যের যে অধিকার শুধু কেরালার না, ভারতবর্ষে আরও অন্যান্য রাজ্যে যেখানে বিরোধী দল সরকার চালাচ্ছে, এই সমস্ত সরকারগুলোর বিরুদ্ধে নানাভাবে শুধু রাজনৈতিক ষড়যন্ত্র না, অর্থনৈতিকভাবে রাজ্যগুলোকে শুকিয়ে মারার, বঞ্চিত করার, সে রাজ্যে জনগণ তাদের অধিকারের উপর আক্রমণ হানছে। আমাদের দেশ বিশাল দেশ, 28টি পূর্ণ রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। দিল্লিতে যেমন কেন্দ্রে 5 বছরের জন্য একটা সরকার তৈরি হয় ভোটের মাধ্যমে, ঠিক তেমনি এই রাজ্যগুলোতে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতেও ভারতের সংবিধান অনুযায়ী 5 বছরের জন্য সেখানে সরকার প্রতিষ্ঠিত হয়। সেই জায়গায় এই রাজ্যগুলো কিভাবে চলবে, কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারগুলোর সম্পর্ক কি হবে? আমাদের ভারতের সংবিধানে তার সুনির্দিষ্ট বিধান আছে। বিশেষ করে রাজ্যগুলোর বিকাশের জন্য তার রাজস্ব অর্থাৎ তার আয় কিভাবে হবে, সংবিধানের নিয়ম অনুসারে রাজ্যগুলি তার ভাগ পায়। আপনারা জানেন আমাদের দেশে জিএসটি তথা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নামে একটা আইন প্রণীত হওয়ার পর বিগত প্রায় 7-8 বছর ধরে রাজ্যগুলোর শুধু লিকার অর্থাৎ মদ এবং তার সাথে আরও 2-1টা ক্ষেত্র বাদে সমস্ত ক্ষেত্রেতেই যে ট্যাক্স আদায় করার অর্থাৎ রাজ্যগুলো চালার জন্য তার সমস্ত ক্ষমতা কক্ষিগত হয়েছে এই জিএসটি আইন প্রবর্তিত হওয়ার পর। কেন্দ্রের হাতে সমস্ত ট্যাক্সগুলো, করগুলো সেখানে পুঞ্জীভূত হয়। জিএসটি কাউন্সিল বসে সেই করের ভাগ থেকে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো কত পাবে, কেন্দ্রের হাতে কত থাকবে তা ঠিক হয়। মোটামুটিভাবে
60 ভাগ কেন্দ্রের হাতে, 40 ভাগ রাজ্যের হাতে। এটাই সংবিধানের বিধান। কিন্তু নরেন্দ্র মোদী সরকার এই জিএসটি চালু হওয়ার পর থেকেই বিগত 7-8 বছর ধরে বিরোধী দল শাসিত রাজ্যগুলোকে তার যে পাওনা, ন্যায্য যে পাওনা, এগুলো দিচ্ছে না। আর সেই জায়গায় কেরালা সরকারের উপরে, কেরালার জনগণের উপরে মারাত্মকভাবে অন্যায় অবিচার সেখানে সংগঠিত করে চলেছে। বিগত 7-8 বছরে কেরালা তাদের যে ন্যায্য পাওনা থেকে প্রায় 1.25 লক্ষ কোটি টাকা ইতিমধ্যে তারা বঞ্চিত হয়েছে। আপনারা জানেন, কেরালা ভারতবর্ষের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য এবং মানুষের জীবন মানের যে নানা সূচকের ক্ষেত্রেতে অন্যতম বিকশিত একটা রাজ্য। কেরালার আর্থসামাজিক কাঠামো, তার যে অবস্থান, আজকে শুধুমাত্র ভারতবর্ষের রাজ্যগুলোর সাথে তার তুলনা হয় না, তার তুলনা হয় ইউরোপের উন্নত দেশগুলোর সাথে। জীবন মান সেরকমভাবে উন্নত সেভাবে কেরালা এগিয়ে যাচ্ছে এবং সেখানে বিকল্প কর্মসূচির মধ্য দিয়ে সেখানে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, কর্মসংস্থান এবং সমস্ত ক্ষেত্রেতে আমাদের দেশের জনগণের সামনে একটা উদাহরণ স্থাপন করছেন। সেটাই আজকে কেরালার অপরাধ। কেরালাকে অন্যায়ভাবে, অসাংবিধানিকভাবে তার অধিকার থেকে বঞ্চিত করে কেরালার জনগণকে, কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকারকে হেয় প্রতিপন্ন করতে হবে। এখানে শুধু জিএসটির ভাগ থেকে না, ভারতের সংবিধান যে রাজ্যগুলো তার যে অর্থ পাওয়ার জন্য আরও কয়েকটা বিধান আছে, সে বিধান হলো কয়েক বছর অন্তর অন্তর অর্থ কমিশন হয়। সে অর্থ কমিশন বিচার করে কোন অঞ্চলের, কোন রাজ্যের কি ধরনের সুবিধা তারা পাবে। কেরালার জন্য সেরকমভাবে সে অর্থ কমিশন যা নির্ধারণ করা হয়, মোদী সরকার সে অর্থ কেটে রাখে, সে অর্থ তারা রিলিজ করে না। তাছাড়া আরেকটা ব্যবস্থা আছে, রাজ্যগুলো তার বিকাশের জন্য বাজার থেকে বা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারে এবং সে ঋণ কতটুকু গ্রহণ করতে পারবে রাজ্যের বিধানসভার তার এখতিয়ার। এটা কত টাকা বাজার থেকে ঋণ নেবে। যেমন আমাদের রাজ্যেও যখন বামপন্থী ফ্রন্ট সরকার ছিল, আপনারা দেখেছেন কেন্দ্রের সরকার আমাদের রাজ্যে রাস্তা নির্মাণের জন্য, হাসপাতাল, স্কুল, কলেজ তৈরির জন্য, আরও অন্যান্য জরুরি পরিকাঠামো গড়ে তোলার জন্য ঠিক সেরকমভাবে আমাদের দাবি অনুসারে বা প্রয়োজন অনুসারে সে অর্থ দিচ্ছিল না। রাজ্য সরকার এরকমভাবেই ঋণ গ্রহণ করে অনেক পরিকাঠামো গড়ে তুলেছে। আজকে ত্রিপুরাজ্য গত 6 বছর এখানে বিজেপি সরকার
এরকম পরিকাঠামো উন্নয়নে কোনো কাজ না করেও এখন অবধি বহু রাজ্য থেকে এই ত্রিপুরা রাজ্যের পরিকাঠামো দিক থেকে আমরা এগিয়ে বামপন্থী ফ্রন্ট সরকারের আন্তরিক সে ইচ্ছা এবং এরকমভাবে ঋণ গ্রহণ করে পরিকাঠামো গড়ে তোলার সে সুযোগকে ব্যবহার করতে পারার কারণে এগুলি হয়েছে, যেটা আজকে হয় না। এই ক্ষেত্রেতেও কেরালাকে সেখানে বঞ্চিত করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার অন্যায়ভাবে রাজ্য বিধানসভার যে এখতিয়ার ঋণ গ্রহণ করার, ঋণ তোলার, নানাভাবে হস্তক্ষেপ করার মধ্য দিয়ে কেরালা সরকার যাতে জনগণের যে উত্তরোত্তর উপর্যুপরি যে চাহিদা এটা মেটানোর দিক থেকে তারা বঞ্চিত হন, তারা অপারগ হন, আজকে সেই কাজটা করছে। কিন্তু বন্ধুগণ, আপনারা দেখেছেন এই বিগত 7 বছরে কেরালা তিনবার প্রাকৃতিক বিপর্যস্ত হয়েছে। বিগত 40-50 বছরে কেরালাতে যে বন্যা দেখেনি সেরকম বন্যা, সাইক্লোন ইত্যাদি, কিন্তু সবগুলোকে মোকাবেলা করেছে। কারণ কেরালার সমাজ বামপন্থী ফ্রন্ট সরকার বাম আন্দোলনের কারণে বহু দশক আগে থেকে সেখানে উন্নত। এবং এটা শুধু কেরালার জনগণ বা কেরালা রাজ্যের বিকাশের জন্যই তাদের এই লড়াই, তাদের এই সংগ্রাম, তাদের এই ভূমিকা আজকে এই পর্যায়ে তাদেরকে উন্নীত করেছে তা নয়। যদি সর্বভারতীয় ক্ষেত্রে যদি আজকে দেখা যায়, কেরালা আমাদের দেশের যে মোট যে আয়তন, সে আয়তনের মাত্র 0.25%, 1.25%। আমাদের দেশের 140 কোটি জনসংখ্যা, তার মাত্র 3%, কাছাকাছি। কিন্তু এই সময়তেও এত বঞ্চনার পরও ভারতবর্ষের যে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট আয়, সেই জায়গায় কেরালার কন্ট্রিবিউশন 4%-এর উপরে। এত বঞ্চনার পরও সেভাবে এগিয়ে যাচ্ছে। কাজে সহ্য হবে কেন? ভারতীয় জনতা পার্টি সরকারের। কারণ কেরালা সরকার তার বিকল্প কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশকে পথ দেখাচ্ছে। তার যে মানুষের অধিকার, এটাকে প্রতিষ্ঠিত করছে। কাজেই এই সরকারকে ব্যাহত করতে হবে। তাদের অন্যায়ভাবে বঞ্চিত করতে হবে। এটা শুধু অর্থনৈতিক দিক থেকে না, আপনারা পত্রপত্রিকায় দেখেছেন সেখানে একজন রাজ্যপাল নিয়োগ করা হয়েছে। যদিও শুধু কেরালাতেই এটা হচ্ছে তা নয়, সমস্ত বিরোধী শাসিত রাজ্যগুলোতে। সে রাজ্যপালকে দিয়ে এটা রাজ্যপাল ষড়যন্ত্র করছে বললে এটা একটু ভুল বলা হবে। আসল কথা হলো কেন্দ্রীয় সরকার বা আমাদের দেশের বর্তমান শাসক দল, তারাই ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র কিরকম? রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চ শিক্ষা হোক বা কারিগরি শিক্ষা বা রাজ্যের স্কুল শিক্ষা, এসব জায়গায় কিছু কিছু নীতি নির্ধারণের ক্ষেত্রেতে নিউ এডুকেশন পলিসি হওয়ার পরও বিশেষ করে পরিচালনার ক্ষেত্রেতে রাজ্যগুলো অধিকার সেখানে আছে। রাজ্য বিধানসভা বা মন্ত্রিসভা সুপারিশ করে সেখানে বিশ্ববিদ্যালয়ের সেনেট, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা, এটা যদি রাজ্যের অধীনে হয়, এটা শুধু কেরালা রাজ্যের না, এটা
সেটা উত্তরপ্রদেশের ক্ষেত্রেতেও, পশ্চিমবাংলার ক্ষেত্রেতেও, আসামের ক্ষেত্রেতেও সমানভাবে প্রযোজ্য। রাজ্যপাল আমাদের সংবিধান অনুসারে যে কোনো রাজ্যেই মন্ত্রিসভার সুপারিশ অনুযায়ী এই সমস্ত ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে তিনি সেটা কার্যকরী করবেন। এটাই আমাদের দেশের বিধান, আমাদের সংবিধানের নির্দেশ। কিন্তু কেরালা রাজ্যপাল তিনি এই উপাচার্য নিয়োগের ক্ষেত্রেতে, সিনেটের সদস্য নিয়োগের ক্ষেত্রেতে মন্ত্রিসভার সুপারিশকে ফেলে রেখে আরএসএস এর অফিস থেকে যে সমস্ত নাম পাঠানো হয়, এমনকি কেরালা রাজ্যে সেখানকার বাম আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, একে ব্যাহত করার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভিন্ন কর্মী, বিভিন্ন শাখা যারা খুন খারাপি, নানা ষড়যন্ত্রে অভিযুক্ত, এমনকি বিচারালয় দ্বারা, কোর্ট দ্বারা শাস্তিপ্রাপ্ত, এই সমস্ত লোকদেরকে এই কেরালা রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের কমিটিগুলোতে সেখানে বসাচ্ছেন। এই কদিন আগে কেরালার বিধানসভায় অধিবেশন শুরু হয়েছে এবং সে অধিবেশনে বাজেটও পেশ করা হয়েছে। আমাদের দেশের সংবিধান, তার যে পরম্পরা, পার্লামেন্ট যদি বছরে প্রথমবার যখন বসে, রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভার সমস্ত সদস্যদের নিয়ে যৌথ সভায় বক্তৃতা করে শুরু করেন। সেখানে সরকারের তার বক্তব্য সেখানে পাঠ করা হয় রাষ্ট্রপতির ভাষণের নামে। ঠিক তেমনি রাজ্যগুলোতেও রাজ্যপাল সরকারের তৈরি করা ভাষণ সেখানে পাঠ করেন। এই কদিন আগে কেরালা বিধানসভার অধিবেশন শুরু হয়েছে, তিনি শুধু একটা লাইন পরে তিনি এই রাজ্যপালের ভাষণ পড়া হয়েছে বলে তিনি নেমে যান এবং সেখান থেকে গিয়ে বাইরে গিয়ে কিভাবে সেখানকার বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার এবং সরাসরি কেরালার মাননীয় মুখ্যমন্ত্রী কমরেড পিনারাই বিজয়ন একটা সাংবিধানিক পদে আসীন হয়েও সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, বিজয়নের বিরুদ্ধে সেখানে রাস্তায় নেমে, সেখানে রাস্তায় বসে এটা নাটক তৈরি করে কেরালার জনগণকে অপমান করার সাহস তিনি রাখেন। এই হলো বিজেপি, এই হলো আজকে আমাদের দেশে মোদী সরকার সংবিধানকে কিভাবে সম্মান করছে, সংবিধানকে কিভাবে বুলণ্ঠিত করছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। বন্ধুরা, আপনারা জানেন, শুধু আজকেই ভারতের স্বাধীনতার ইতিহাসে 1950 সালে আমাদের সংবিধান গ্রহণ হওয়ার পর কোনো একটা রাজ্যে নির্বাচিত সরকার তার ন্যায্য অধিকার, সাংবিধানিক অধিকারের জন্য এভাবে রাজপথে বসতে হয়েছে। শুধু কেরালা না, গতকালও এই একই যন্তর মন্তরে কর্ণাটকের যে কংগ্রেস সরকার, তার মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া সহ কর্ণাটক রাজ্য থেকে নির্বাচিত সমস্ত বিজেপি বিরোধী বিধায়কগণ, সাংসদগণ এবং দিল্লিতে বসবাসকারী কর্ণাটকবাসীরা সেখানে এই অন্যায় আক্রমণের বিরুদ্ধে সেখানে তারা ধর্ণা সংগঠিত করেছেন। আজকে এগুলো কেন হচ্ছে? হচ্ছে এই কারণেই ভারতবর্ষের বর্তমান শাসক দল
ভারতীয় জনতা পার্টি তারা আজকে দেশে এখনো যে সংবিধান বলবৎ আছে এই সংবিধানকে তারা মানেন না। এই সংবিধানের নামে শপথ গ্রহণ করলেও, এই সংবিধানের নামে প্রধানমন্ত্রীর চেয়ারে, মুখ্যমন্ত্রীর চেয়ারে বা সাংসদ বিধায়ক হলেও তারা এই সংবিধান মানেন না। গত 10টা বছর বিশেষ করে আমরা এগুলো লক্ষ্য করেছি, প্রত্যক্ষ করেছি। কিভাবে সংসদকে, বিধানসভাগুলোকে সেখানে প্রায় এটাকে তার সমস্ত মর্যাদা, পরম্পরা, গরিমা এগুলোকে বুলণ্ঠিত করে এটা আইন পাশ হতে গেলে পরে যে সমস্ত পদ্ধতি অনুসরণ করতে হয় এগুলাকে বেমালম চেপে গিয়ে এই সমস্ত করছে। এক এক দিনে আমাদের দেশের 140 কোটি মানুষ, নানা ধরনের বৈচিত্র্য আমাদের দেশের মধ্যে, আঞ্চলিক বৈচিত্র্য, ভাষার, সংস্কৃতি, বেশভূষা, সমস্ত ক্ষেত্রেতেই। কাজে আমাদের দেশে যদি কোনো আইন প্রণয়ন করতে হয় বা কোনো আইনের কোনো ধারা সংশোধিত করতে হয়, 1950 সালে যখন আমাদের এই সংবিধান গৃহীত হয় তার আগে 1947-এ দেশ স্বাধীন হওয়ার পরেই কিন্তু আইন তৈরি হয়নি। 47 সাল, 48 সাল, 49 সাল নভেম্বরের 26 তারিখ 1949 সালে তার খসড়া গৃহীত হয়েছে। তারপরেও আরও প্রায় 1 বছর বাদে বা 1950 সালে 26 জানুয়ারি এটা গৃহীত হয়েছে বহু পরীক্ষা নিরীক্ষা করে। বিগত 75 বছরে এই সংবিধান 100 বারের উপরে সংশোধিত হয়েছে এবং কোনো কোনো আইন এরকম সংশোধন করার ক্ষেত্রেতে সংসদের স্ট্যান্ডিং কমিটি, সিলেক্ট কমিটি, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি আরও নানাভাবে তার শুনানি হয়েছে। বিধানসভাগুলোতে কোনো আইন তৈরি করতে গেলে পরে এগুলি করতে হয়, কিন্তু আজকে আমি লক্ষ্য করছি কি পার্লামেন্টে কি বিধানসভাতে। আপনারা আজকের পত্রিকা দেখেছেন, গতকাল উত্তরাখণ্ড বিধানসভাতে সেখানে ইউনিফর্ম সিভিল কোড তার একটা আইন পাশ করেছে। আমাদের দেশ এত বৈচিত্র্য, সেখানে এরকম একটা সমস্ত নাগরিকের জন্য যদি একই ধরনের আইন তৈরি করতে হয়, তার চুলচেরা বিশ্লেষণ করা, তার বহুমুখী কী ধরনের প্রভাব সমাজের উপরে পড়বে, অর্থনীতির উপরে পড়বে, এগুলি পরীক্ষা নিরীক্ষা না করে কখনোই পাশ করা যায় না। কিন্তু দেখেছেন কোনো আলোচনা ছাড়া শুধু সংখ্যাগরিষ্ঠতা। পার্লামেন্টে যেমন নরেন্দ্র মোদী, অমিত শাহরা যেরকমভাবে সমস্ত আইন পাশ করছেন, কোনোটা আমাদের সংবিধানের যে মূল আবেদন, তার যে স্পিরিট, এটাকে লঙ্ঘন করে আজকে রাজ্যগুলোতেও এগুলি চলছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো এই যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষ কাঠামো, বহুত্ববাদ, আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন যে কয়েকশো বছরের যে এই অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যারা সংবিধান রচনা করেছেন, বহু পরীক্ষা নিরীক্ষা করে এগুলাকে কিভাবে আরো সমৃদ্ধ করবে তার জন্য যে সমস্ত রাস্তা রেখে গেছেন, এগুলোকে তারা সমস্ত জব্দ করতে চায়। একটা উদ্দেশ্য, সেই 1925 ইংরাজিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক যখন তৈরি হয়
এদের স্লোগানই ছিল এই দেশ হবে হিন্দু রাষ্ট্র, আর সেই হিন্দু রাষ্ট্রের সাথে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক থাকবে না, তার সাথে কোনো লয় নেই। এটা রাজনৈতিক প্রজেক্ট। এবং ইআরএসএস সে 1949 ইংরাজির 26শে নভেম্বর যখন আমাদের সংবিধানের খসড়া গৃহীত হয় তখনও তার বিরোধিতা করেছিল, এবং 26শে জানুয়ারি 1950 সাল তখনও তার বিরুদ্ধে তারা ছিলেন। আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহরা, এটা শুধু কেরালার উপর আক্রমণ হচ্ছে, তামিলনাড়ুর উপর আক্রমণ হচ্ছে, কর্ণাটকের উপর আক্রমণ হচ্ছে, এটা মনে করলে ভুল হবে। এই আক্রমণ আমাদের সংবিধানের উপরে, এই আক্রমণ আমাদের স্বাধীনতার উপরে, এই আক্রমণ আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, বহুত্ববাদ। কারণ এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং বহুত্ববাদই হলো আমাদের শক্তির উৎস। ভারতীয় জাতি বা ভারত রাষ্ট্রের ঐক্যের মূল মন্ত্র এই জায়গাতে আঘাত করে আজকে একটা একনায়তন্ত্র স্থাপন তারা করতে চায়, এবং তার মধ্য দিয়েই তাদের মনুবাদী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার আরএসএসের যে লক্ষ্য তা পূরণ করতে চায়। কাজী বন্ধুরা, আজকে এই আন্দোলন, এই প্রতিবাদ, এটা শুধু কেরালার না, যে কারণে আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটি সারা দেশে সমস্ত রাজ্যে যেখানে যেখানে আমাদের ইউনিট আছে আজকে কেরালার এই আন্দোলনের পাশে থাকার জন্য, সংহতি জ্ঞাপনের জন্য, এই দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে যে আক্রমণটা হচ্ছে এটাকে রুখার জন্য সারা দেশে আমরা এই প্রতিবাদ আন্দোলন, ধর্ণা এবং নানাভাবে আমাদের সংহতি জ্ঞাপন করছি। বন্ধুরা, এই লড়াই শুধু এই সংহতি জ্ঞাপনের মধ্য দিয়ে আমাদের সীমাবদ্ধ রাখলে চলবে না, এই লড়াইকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। সামনে ভোট আসছে। 1952 সালের পর যতগুলো নির্বাচন হয়েছে ভারতবর্ষের মধ্যে, এবারের নির্বাচনের তার পরিণাম বা তার যে ভবিষ্যৎ পরিণতি হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে নরেন্দ্র মোদী এবং তার সাকরেতরা, ভারতীয় জনতা পার্টি, তারা চাইবে যেন তেন প্রকারেণ সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন সহ এটাকে কুক্ষিগত করে যেভাবেই হোক ক্ষমতা দখল করার জন্য। আপনারা দেখেছেন আমাদের ভারতের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, আমাদের সংবিধান পরিষ্কারভাবে যেখানে বলছে ধর্ম যার যার, রাষ্ট্র সভার, সংবিধান সভার, রাষ্ট্র বা সরকার সমস্ত ধর্মকে সমানভাবে সম্মান করবে, সমস্ত নাগরিক যাতে স্বাধীনভাবে তার আরাধ্য বা তার বিশ্বাসকে প্রতিপালন করতে পারে, ব্যক্তির সে অধিকার যাতে সুরক্ষিত থাকে তা দেখবে। কিন্তু রাষ্ট্র কোনো ক্ষেত্রেতেই কোনো একটা ধর্মের প্রতি পক্ষপাতিত্ব দেখাবে না, অন্য কোনো ধর্মের প্রতি বিশ্বাসঘাতকতা করবে না, সংখ্যালঘু বা সংখ্যা গুরু হিসাবে এই বিচার হবে না। এই একবিংশ শতাব্দীর ভারত, নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে গত 10 বছরের ভারত, যেন আমাদের সে বিশ্বাস, আমাদের সে পরম্পরা, সংবিধান এবং আমাদের
সর্বোচ্চ আদালতের সে নির্দেশিকা, আজকে সেগুলো যেন কলাপাতা। এক ব্যক্তি তিনি যা বলবেন, যেরকম করতে চাইবেন সেরকমই করতে দিতে হবে, সেটাই মানতে হবে। তিনি কারো কাছে জবাব দিয়ে হবেন না। এই দেশের সংবাদপত্রের সাথে তিনি কথাবার্তা বলবেন না, কিন্তু সমস্ত সংবাদপত্র, সমস্ত মিডিয়া তার কথা বলতে হবে। বলার জন্য সেরকমভাবে ব্যবস্থা তৈরি করতে হবে। আজকে তাই আমরা দেখছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আগামী নির্বাচনকে সেই পথে কিভাবে কক্ষিগত করা যায়, ক্ষমতা দখল করা যায়, সে চেষ্টা হচ্ছে। আর সেই চেষ্টার ভেতর দিয়ে যদি আমরা দেখি, বাইরে থেকে যতই মহিরু হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করুন না কেন, যেমন আমাদের রাজ্যে গ্রামে শহরে সর্বত্র প্রতিদিন মানুষ কোথাও পানীয় জল, কোথাও যোগাযোগ, কোথাও বিদ্যুৎ, কোথাও স্বাস্থ্য ব্যবস্থা, এমনকি কচি শিশুরা স্কুলে মাস্টারের জন্য রাস্তায় বসতে হয়, রাস্তা রুখু করতে হয়, আইন শৃঙ্খলা তলানিতে। যুব সমাজকে নষ্ট করার জন্য সমস্ত ষড়যন্ত্র করা হয়েছে। গড়পড়তা যে কোনো মানুষের সাথে কথা বলুন, এই সরকার সম্পর্কে ভালো কথা কেউ বলে না, কিন্তু রাস্তা ঘাটে, গ্রামে শহরে সর্বত্র আপনাকে শুনতে হবে, পড়তে হবে, ঘরে ঘরে সুশাসন। আপনাকেও তাদের সাথে সুর মিলাতে হবে। তাদের নেতৃত্বে বিকশিত ভারত গঠন করার জন্য প্রতিজ্ঞা নিতে করতে হবে। এমনভাবে পরিস্থিতি তৈরি করেছে, এটা শুধু ত্রিপুরা না, সারা দেশেই। তো এটাই প্রমাণ করে জনগণের প্রতি যদি তাদের সে আস্থা থাকতো, এদেশের জনগণ যদি সত্যি সত্যি মোদী সরকার বা বিজেপির প্রতি এতই যদি আপ্লুত হতো, এতই যদি এদের আত্মবিশ্বাস সেরকমভাবে একেবারে হিমালয়ের পাহাড়ের মতো উঁচু হয়, তাহলে এত শঠতা কেন? কেন এইভাবে জনগণের পয়সা খরচ করে সংবিধান, নীতি, আইন কানুনকে বলণ্ঠিত করে এইভাবে দেশের মানুষকে বোকা বানাতে হবে? কাজে এটা পরিষ্কার, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, আমাদের রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষও তাদের এ অপপ্রচারকে বিশ্বাস করেন না। তারা যতই জনগণের টাকায় কোটি কোটি টাকা খরচ করে পত্রিকাতে, টিভিতে বিজ্ঞাপন দিন না কেন, ফ্ল্যাক্স ছাপেন না কেন, জনগণকে বাধ্য করেন না কেন নানা প্রলোভন দেখিয়ে, মানুষ যে অন্তর থেকে তাদের সাথে নেই এটা প্রমাণিত। কাজেই আজকে আমাদের যে এই কেরালার প্রতি সংহতি জ্ঞাপনের যে আমাদের এই কর্মসূচি, এটা শুধু তার মধ্যে সীমাবদ্ধ না। সামনে যে গুরুত্বপূর্ণ লড়াই আসছে, এই লড়াইয়ে এই মোদী সরকারকে হটানোর শপথ গ্রহণ করার মধ্য দিয়ে দেশে একটা বিকল্প সরকার, বিজেপি বিরোধী সরকার, সমস্ত গণতান্ত্রিক এবং ধর্মীয় শক্তিকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে এই প্রবণতা রুখতে পারব। সংবিধানকে আমরা সুরক্ষিত রাখতে পারব। কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু বা যে সমস্ত রাজ্যগুলোর উপরে জনগণের উপর আক্রমণগুলো হচ্ছে, এই আক্রমণ আমরা প্রতিহত করতে পারব। সে লড়াইয়ে আগামী দিন আরও লাগাতার এবং উপর্যুপরি আরও বেশি শক্তি নিয়ে সর্বত্র
এই প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানিয়ে আবারও আজকের এই কর্মসূচিকে সফল করার জন্য আপনারা যারা এসেছেন এবং সারা ত্রিপুরাজ্যের মধ্যে যেখানে যেখানে এই কর্মসূচি সংগঠিত হচ্ছে তাদের সকলের প্রতি আমাদের পার্টির তরফ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে এবং পথ চলতি জনতা এখানকার ব্যবসায়ীরাও আমাদের এই কর্মসূচিতে পরোক্ষভাবে যারা আমাদেরকে সহায়তা করেছেন গণতন্ত্রের জন্যই, আমাদের অধিকারের জন্যই, তাদেরকেও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। নমস্কার। ইনকলাব জিন্দাবাদ।